প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে আপনার বিশ্লেষণ কি? জনাব ডক্টর মার্ক বলেন, একটু আনমিউট করে বলতে হবে। জি, ধন্যবাদ সাগর ভাই এবং জিলুর ভাই, আপনাকেও শুভেচ্ছা এবং আমাদের অনুষ্ঠান যারা দেখছেন দেশের বাইরে থেকে। দেশের সর্বশেষ পরিস্থিতি কিন্তু ভালো না। এমনিতে ধরেন আজকে সেনা প্রধান কথা বলেছেন, তারপরে আপনার হচ্ছে প্রধানমন্ত্রী মিটিং করেছেন দেখলাম, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, প্রধানমন্ত্রী বৈঠক করেছেন ব্যবসায়ীদের সঙ্গে। আহ, সরকারের পক্ষ থেকে একটা প্রবণতা আছে যে সরকার এটাকে একটু বেশ স্বাভাবিক হয়ে গিয়েছে, আন্দোলনকারীরা ঘরে ফিরে গিয়েছে, আর সবকিছু সরকারের নিয়ন্ত্রণে আছে এমন একটা জিনিস তারা তৈরি করার বা একটা ছবি তৈরি করার, পিকচার তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু হুম। পাশাপাশি যেটা হচ্ছে বাস্তবতা, বাংলাদেশের গণমাধ্যম এখন ভয়ঙ্কর রকম নিয়ন্ত্রিত। বাংলাদেশে যেই টেলিভিশনগুলো, যেই মানে লোকালি যে ব্রডকাস্ট হচ্ছে বা পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছে, সেখানে কিন্তু বাংলাদেশের বাস্তব পরিস্থিতি প্রতিফলিত হচ্ছে না এবং জনগণ তথ্য পাচ্ছে না। এটা একটা জিনিস। আর পাশাপাশি হচ্ছে যে আমরা ইন্টারনেট যে কারণে হচ্ছে না, সেটা হলো ইন্টারনেটের কানেকশন বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই কানেকশন কি ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কিনা, আপনার কাছে সে কোনো খবর রয়েছে কিনা? কারণ আমরা আমাদের কাছে একটা তথ্য ছিল, আজকে আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন যে আছে ঢাকায়, ওনাদের যে নেতৃবৃন্দের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আহ, ওনারা আমাদেরকে বলেছিলেন যে ঢাকার সময় রাত 9টা নাগাদ ইন্টারনেট ফিরে আসতে পারে, ইন্টারনেট সংযোগ। কারণ এই এরকম একটা ধারণা তৈরি হওয়ার কারণ ছিল বা তথ্যের উৎস ছিল যে আজকে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী যে বৈঠক হয়েছে, সেইখানে কিন্তু প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের বলেছিলেন যে আপনারা ধীরে সুস্থে শিল্প কলকারখানা চালু করেন, শ্রমিকদের ফিরিয়ে আনেন, কাজের পরিবেশ তৈরি হয়েছে এরকম দেখাতে হবে, ওই ভাবনা থেকে হয়তো উনি এটা বলেছিলেন। কিন্তু ওই বৈঠকে কিন্তু প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীরা একই সঙ্গে এই কথাও বলেছে যে ইন্টারনেট ছাড়া কিন্তু আমরা আসলে ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারবো না। কারণ আমদানি রপ্তানির একটা বিষয় আছে, বিদেশিদের সঙ্গে যোগাযোগের বিষয় আছে। এরপরে হয়তো আমি যেটা শুনেছি, ওই ওই বৈঠকে উপস্থিত ছিলেন এরকম কয়েকজন আর কি আমাদের গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে প্রধানমন্ত্রী এর প্রতি উত্তরে বলেছেন ওকে রাত 9টা থেকে সীমিত পরিসরে ইন্টারনেট খুলে দেওয়া যায় কিনা সেটা সরকার বিবেচনা করবে। সেই জায়গায় ওই ওই মতামতের ভিত্তিতেই হয়তো বা তারা সরকারের পক্ষ থেকে যারা ইন্টারনেট সেবা দেন তাদেরকে বলা হয়েছিল যে ওকে ঠিক আছে, রাত 9টা থেকে তোমরা শুরু করো। কিন্তু আমি যতটা খবর নিয়েছি এখনো বাংলাদেশে পুরো মাত্রায় ইন্টারনেট চালু হয় নাই। আমি একটা আনকনফার্মড আমার একটা সোর্স বলেছে, সে কনফার্ম করতে পারেনি, যে ঢাকায় কিছু সময়ের জন্য ইন্টারনেট নাকি ঘন্টাখানেকের জন্য শুরু হয়েছিল রাত 9টার পরে বা এই আশেপাশের সময়ে, এবং আরো দু একটা শহরে। কিন্তু এই ইন্টারনেট শুরু হওয়ার পরে যে ট্রাফিক প্যাটার্ন বা হয়তোবা তাদের কোনো ডিভাইস আছে নিশ্চয়ই, সেটা দিয়ে তারা বুঝতে পারে, ধরতে পারে। ফেসবুক ইউটিউব তো বন্ধ থাকবে, এটা তো পূর্ব ঘোষিতই ছিল যে ইন্টারনেট চালু হলেও ফেসবুক ইউটিউব বন্ধ থাকবে। কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে যোগাযোগ, হোয়াটসঅ্যাপ বা আরো যে অ্যাপস এর মাধ্যমে যোগাযোগের যে রাস্তাটা আছে, সেটা মনে হয় অতিমাত্রায় সক্রিয় হয়ে গিয়েছিল বা আন্দোলনকারীরা খুব ঘন ঘন কথাবার্তা বলছিল, বা এমন হতে পারে তারা ছবি আদান প্রদান করতেছিল। যাই হোক, অবস্থা বুঝে 1 ঘন্টা পরে আর কিন্তু ইন্টারনেটটা আবার সচল হয় না, এটা আমি শুনেছি। এটা আমরা চেক করে দেখতে পারিনি, আসলে কেউ সত্যতা আমাদের নিশ্চিত করতে পারেনি। এরকম একটা বিষয় আমি ফেসবুকে দেখেছি, এটা কতটা সত্য কারণ আমরা কেউই এটা দেখিনি। হুম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত ইন্টারনেট নাই, হুম। বা আপনার ইউটিউব নাই, বিভিন্ন পত্রিকার ওয়েব পেজগুলো আপডেট হচ্ছে না, সেই জায়গায় তাদের সংবাদের একমাত্র উৎস হচ্ছে যে আমাদের ছাপা পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলগুলো। এবং হুম। সেই টেলিভিশন চ্যানেলগুলোতে কিন্তু আপনার একদম এই যে টোটাল খবর খুবই খুবই ব্ল্যাক আউট করা হচ্ছে। ধরেন, আমি ফেসবুক থেকে একটা লেখা পড়ে শোনাচ্ছি, উনি লিখেছেন, উনি দেশের বাইরে থাকেন। উনি উনি জানাচ্ছেন আমাদের যে দেশের অবস্থা জানার জন্য টিভি দেখতে বসেছিলাম। 20 মিনিট ধরে খবর দেখলাম প্রথম সারির একটি টেলিভিশন চ্যানেলে। প্রথমে প্রধানমন্ত্রীর কথা শুনলাম, তারপরে শুনলাম ব্যবসায়ী নেতাদের বক্তৃতা, পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনীর প্রধানের কথা। এবং উনি যেটা বলছেন যে তাদের সবার কথা একই রকম। আহ, কিন্তু ওই অনুষ্ঠানে, ওই ওই খবরে, ওই টিভির যে 20 মিনিটের যে সংবাদ ছিল, সেই 20 মিনিটের সংবাদে আন্দোলনকারীদের কথা বা এই যে সাম্প্রতিক আন্দোলনে এবং সহিংসতায় যে ধরেন কয়েকশো মানুষ মারা গিয়েছে, তাদের কথা বা তাদের কোনো একটা পরিবারের কথা কিন্তু সংবাদে ছিল না।
এটা একটা দেশের প্রথম সারির টেলিভিশনের আজকের একটি সংবাদের আপনার যে আর কি অবস্থা, যে একদম দেশের যে সর্বশেষ পরিস্থিতিটা তারা কোনোভাবেই বলছে না। এটাই হচ্ছে আমাদের, আমি মনে করি যে আমাদের দেশের, আমরা যদি বলি যে সর্বশেষ আপডেট কি, এই জায়গাটা আপডেটটা হচ্ছে আজকেও সারাদিন বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। আপনার আমরা শুনেছি যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, উত্তরা, মোহাম্মদপুর এই এলাকায় বিক্ষোভকারীরা মাঠে ছিল, সেখানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, হামলা হয়েছে। কিন্তু বিপরীতে সরকারের পক্ষ থেকে একটা প্রবণতা আছে যে সবকিছু ঠান্ডা হয়ে গিয়েছে, এরকম একটা দেখা। হ্যাঁ, তবে এটা সরকার পক্ষ থেকে বলে, সেটা আবার প্রধানও করেছে, কিন্তু বাস্তবে আসলে কি অবস্থা আপনার কাছে খবর? বাস্তবে আমার মনে হচ্ছে পরিস্থিতি ভালো না, সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এবং সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সরকার এখন উভয় সংকটে পড়েছে। হুম। সরকার, আমি সকালে উঠে একবার শুনলাম যে বুধবার পর্যন্ত সরকারি ছুটি বাড়ানো হয়েছে। এরপরে আবার শুনলাম যে মঙ্গলবার পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। কারফিউ বাড়ানো হয়েছে, আনলিমিটেড। হুম। আবার শুনলাম আনলিমিটেড কারফিউ বাড়ানো হয়েছে। আবার ব্যবসায়ীদের ডেকে নিয়ে প্রধানমন্ত্রী নাকি বলেছেন যে আপনারা শিল্প কারখানা চালু করে দেন পর্যায়ক্রমে। এখন কারফিউ যদি বজায় থাকে, আপনি শিল্প কারখানা কিভাবে চালু করবেন? হুম। তাই না? শিল্প কারখানা যাবে কারা? কারফিউ থাকলে তো লোকজন যেতে পারবে না, তা তো ঘরে বসে থাকতে হবে যদি তারা সরকারের নির্দেশ মানে। এই এই হুম। জায়গায় কিরকম যেন একটা, সরকার বলছে বটে যে এরকম একটা বিষয় তারা যে স্বাভাবিক আছে, তারা খুব নিয়ন্ত্রণে রেখেছে না, আবার সবকিছু। তিনি শর্ত দিয়ে দিয়েছেন ব্যবসায়ীদেরকে যে আমি খুলে দিচ্ছি, বলছি খুলে, আপনারা খুলে দিন, কিন্তু কোনো ঘটনা হলে আপনাদেরকে দায়ভার নিতে হবে, এরকম একটা হুঁশিয়ারি দিয়েছেন তিনি। না না, হুঁশিয়ার তো সেটা উনি খুলে দিলে না, যদি স্বাভাবিক পরিস্থিতিতে হঠাৎ করে একটা মানে গার্মেন্টস আপাতই কথা হয়। বলছেন। হুম। হ্যাঁ, কিন্তু এইখানে তো এই জন্যই আমি বলছি যে সরকার তো সিদ্ধান্ত নিতে পারছে না। সরকার হয়তোবা বলতে পারতো যে না, আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আরো কয়েকদিন লাগবে, সেই পর্যন্ত আমাদের শিল্প কারখানা বন্ধ রাখতে হবে। হুম। সেটা দায়িত্ব নিয়ে সরকার বলতে পারছে না, কারণ যদি এটা বলে তাহলে প্রমাণিত হবে যে সরকার পারছে না, দে ফেইল্ড। আবার এট দি সেম টাইম ধরেন, যদি সরকার বলে যে না আপনি শিল্প কারখানা চালু করেন, নিরাপত্তা আমরা দিচ্ছি, কিন্তু সরকার তো নিরাপত্তা দিতে পারবে না, কারণ তাদের নিয়ন্ত্রণে কিছু নেই। হুম। এখন ধরেন যে ঢাকায় এই প্রথম, জিল্লুর ভাই আরো ভালো বলতে পারবেন, উনি তো দীর্ঘদিন আইন শৃঙ্খলা বাহিনীতে চাকরি করেছেন, এই প্রথম আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কারফিউ জারি করা হলো। টানা 3 দিন ধরে বাংলাদেশে কারফিউ চলছে, কিন্তু এটা কাগজে কলমের কারফিউ। কারফিউ কিন্তু কেউ মানছে না। আপনি ঢাকায় দেখবেন রাস্তাঘাটে লোকজন আছে। আজকে মোহাম্মদপুরে রিক্সাওয়ালারা রিক্সা নিয়ে বেরিয়েছিল এবং তারা নাকি মিছিলও করেছে এই বিক্ষোভকারীদের পক্ষে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এরিয়ায়। সেখানে আবার সেটা দেখে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছে, পিটিয়েছে। তাহলে তো এটা কারফিউ হলো না। কারফিউ মানে কি? কারফিউ মানে রাস্তাঘাটে কোনো মানুষ থাকবে না। আমরা দেখেছি 2007 না 6 সালে ওই যে উদ্দিন সরকাররা, ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকার ছিল, উদ্দিনদের সরকার, সেই উদ্দিনদের গভর্নমেন্টের সময় কিন্তু আপনার একটা কারফিউ আমরা দেখেছি। আমি তখন গণমাধ্যমে কাজ করতাম, আমরা তো মিডিয়া পাস নিয়েও যেতে পারছিলাম না। আমাদের কয়েকজন সহকর্মীকে রাতের বেলা আর্মি পিটিয়েছিল। তারা নাইট শিফট ডিউটি করে, সংবাদপত্রে তো কাজ শেষ করতে একটু লেট নাইট হয়, মধ্যরাত্রি হয়ে যায়। তো ওনারা যখন রাতের বেলা সংবাদপত্র অফিসে কাজ করে, সংবাদপত্রের গাড়িতে, পার্সোনাল বা অন্য কোনো গাড়িতে না, সংবাদপত্রের নিজস্ব গাড়িতে যাচ্ছিলেন, তাদেরকে পিটিয়ে, গাড়ি থেকে নামিয়ে পিটিয়েছে। তো তারা বলেছে আমরা সাংবাদিক, আমাদের কাছে কারফিউ পাস আছে। কিসের পাস? পাস পাস কিসের কি ধরে পিটাই দিছে, কারণ আপনি কারফিউ ভঙ্গ করতেন। এইখানে তো বাংলাদেশে তো এখন কারফিউ বলতে কিছু নাই, সরকারের কোনো নির্দেশ কেউ কিছু মানছে না। আর কিছু কিন্তু সময় যেটা শিথিল করেছে, আবার বলা হচ্ছে শিথিল করেছে যে ওটা তো মাঝে মাঝে 1-2 ঘন্টা শিথিল করছে, কিন্তু যেই সময়টাতে কারফিউ চলছে ওই সময়টাতে কারফিউ কোথায় কোথায় কি চলছে? কারফিউ তো মানুষ মানছে না। এই যে কারফিউ যে মানছে না, সরকারের নির্দেশ যে কেউ মানছে না, এইটা ভুল প্রমাণ করার জন্য সরকার নানা রকমের ফন্দি ফিকির করেছে। আজকে আবার দেখলাম সরকার বলেছে নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে। হুম। নাশকতা তো একটা মানে এটা কি কি বলছে, এটা সরকার করছে নাশকতা। আমি আজকে একটা ভিডিও দেখলাম, যেটা ভারতীয় একটি টিভি চ্যানেল আজ তাক, ওরা দেখিয়েছে ঢাকা শহরের, মানে ওই ভিডিওটা আমি দেখে যতটুকু বুঝতে পারলাম, ঢাকা শহরের কোনো একটি ডিওএইচএস এ পুলিশ গিয়ে বাড়ির ভিতরে ঢুকে আন্দোলনকারীদের হত্যা করছে। সেখানে একটা বাড়িতে পুলিশ গেল এবং ধাম ধাম আমরা কিছু গুলির শব্দ শুনতে পেলাম। এবং ওই যে যারা ভিডিও করেছে তারা বলছিল যে মেরে ফেললো, মেরে ফেললো। তো এইরকম একটা অবস্থায়, একটা অরাজক নৈরাজ্যকর অবস্থায় পরিণত হয়েছে বাংলাদেশ, অবস্থায় উপনীত হয়েছে বাংলাদেশ। এইখানে
আপনার বাস্তব যে পরিস্থিতি সেটা আসলে কেউ জানতে পারছে না, বাংলাদেশের ভিতরের গণমাধ্যমও ছাপাতে পারছে না, এবং আপনার যে বাংলাদেশ থেকে যে তথ্য দেশের বাইরে আসবে সেটাও হচ্ছে না। এটা একটা সমস্যা। আবার এই যে টানা, আজকে হচ্ছে সোমবার, বুধ, নিহতর বৃহস্পতি, পরিমাণ নিয়েও এখনো পর্যন্ত ধুমরাজল রয়েছে, এক একবার এক এক মিডিয়া এক এক নাম্বার বলছে। হুম। না ওইটা তো সরকারের যে সরবরাহ করার নম্বর, সেটাই তো বলতে হবে, এর বাইরে তো কিছু বলতে পারবে না বাংলাদেশের গণমাধ্যম। আমরা আমাদের যেটা বুঝতে হবে, বাংলাদেশ কিন্তু এখন আরেকটা উত্তর কোরিয়া হয়ে গিয়েছে। এটা হুম। শুধু আপনার মানে কথার কথা না, একদম প্র্যাকটিক্যালি হয়ে গিয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের যে গণমাধ্যমে গত এক সপ্তাহে, গত 4-5 দিনে যে তাণ্ডব হয়েছে বাংলাদেশে গণমাধ্যমে, এটা আপনি, সরি, সারা দেশে, ঢাকা শহরে যে হুম। ম্যাসাকার হয়েছে, গণহত্যা হয়েছে, এটার কিন্তু কোনো সংবাদ আপনি গণমাধ্যমে পাচ্ছেন না। হ্যাঁ, মানে এই যে কি এখনো বলে 150-200 মানুষ মরেছে, হুম। হতাহতের সংখ্যা আমার ধারণা আরো বেশি। সেটা আমাদের তো, এবং আমি যেটা বললাম যে একটা টিভি মাধ্যমে তাদের যে সংবাদ, প্রধান প্রাইম টাইমের খবরে প্রধানমন্ত্রীর খবর, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর খবর, তারপরে সেনা প্রধানের খবর, তারপরে তারা বাতাবি লেবুর বাম্পার ফলন টাইপের খবরে চলে যাচ্ছে। একজন সাংবাদিকের কাজ, হ্যাঁ ডেফিনেটলি তারা প্রধানমন্ত্রী বা সরকারের যে দায়িত্বপ্রাপ্তদের বক্তব্য প্রচার করবেন, কিন্তু পাশাপাশি এই যে একটা তাণ্ডব বয়ে গেল বাংলাদেশের গণমাধ্যমে, আমি দেখি নাই, আমরা যতটুকু দেখেছি, বাংলাদেশের গণমাধ্যমে কোনো একজন এই সহিংসতায় নিহত হওয়া শিক্ষার্থীর পরিবারের সাক্ষাৎকার কি কোনো গণমাধ্যম ছাপিয়েছে? আমি জানি না। ধরেন শিক্ষার্থী বাদ দেন, এই হামলায় তো পুলিশও নিহত হয়েছে বলে আমরা শুনতে পারছি। তো দু হুম। একজন পুলিশের আত্মীয় স্বজন পরিবারের কি বক্তব্য তারা ছাপাতে পেরেছে? এই যে গাজীপুরের মেয়র, সাবেক মেয়র জাহাঙ্গীর, তার পিএস কে মেরে ফেলেছে উত্তরায়, সেই পিএস এর পরিবারের খোঁজ কি একটা সংবাদ প্রকাশিত হয়েছে? না। এখানে একটা গদ বাঁধা সংবাদ প্রকাশিত হচ্ছে, সরকার কারফিউ জারি করেছে, সরকার এই করেছে সেই করেছে। এটা হচ্ছে আপনার পাকিস্তান আমলে 1971 সালে ক্র্যাকডাউনের পরে যেমন পাকিস্তান সরকার অনেকটা তাদের প্রেস নোট ধরিয়ে দিয়েছিল, যে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, ওই সময়ও কিন্তু তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। সেই যুদ্ধের তথ্য বা ধরেন কোনো না কোনো ভাবে কিন্তু একটা ইয়ে চলে গিয়ে, আমি ভুলে যাচ্ছি, খুব সম্ভবত একজন প্রথম যে বাংলাদেশে যে গণহত্যা হচ্ছে এটা মনে হয় ব্রেক করেছিলেন একজন বিবিসির সাংবাদিক। হুম। উনি কিন্তু সারা বিশ্বকে জানালেন যে বাংলাদেশে গণহত্যা হচ্ছে। কিন্তু হুম। ঢাকায় যে একটা গণহত্যা হয়ে গেল, এরকম একটা মেসাকার হয়ে গেল, এটা নিয়ে কিন্তু দেশের ভিতরে বাইরে কোথাও আহ, তথ্য যাচ্ছে না। তবে আসার কথা হলো, আপনি সম্ভবত দেখেছেন গতকাল ডক্টর ইউনূস একটা হুম। এই বিবৃতি দিয়েছেন, এবং উনি বিশ্ব নেতৃবৃন্দ এবং সকাল হয়ে গেছে। জাতিসংঘের